এবার কি তবে পাকিস্তানের মধ্যেও ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হলো? একটা দেশের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তাদের দেশের যুব সমাজকে, দেশের ছাত্রছাত্রীদেরকে জনসমক্ষে আরশোলা বা ককরোচেস বলে ডাকছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর শুধু তাই নয়, তিনি রীতিমতো কাঁপতে কাঁপতে ওয়ার্নিংও দিচ্ছেন যে এই আরশোলারা যদি একবার একজোট হয়ে যায়, তাহলে দেশের পুরো সিস্টেম, সরকার, সেনাবাহিনী সবকিছু উল্টে পাল্টে দেবে, কিচ্ছু বাঁচবে না। এটা কোনো থ্রিলার সিনেমা স্ক্রিপ্ট নয়, এটা বর্তমান পাকিস্তানেরও বাস্তব চিত্র। পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার অর্থাৎ গৃহমন্ত্রী মহসিন নাকভির এই ভয়ঙ্কর স্বীকারোক্তি এখন গোটা দুনিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু কেন? কেন হঠাৎ করে পাকিস্তানের মন্ত্রীদের রাতের ঘুম উড়ে গেছে? কি এমন ঘটতে চলেছে সেখানে যা পুরো সাউথ এশিয়ার সমীকরণ বদলে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা পাকিস্তানে এই আসন্ন মেগা প্রোটেস্টের সিগন্যাল, ভেতরের ইকোনমিক কোল্যাপস এবং জেনজির পাওয়ার নিয়ে এমন কিছু ডেটা আর ফ্যাক্টস বিশ্লেষণ করব যা শুনলে আপনি চমকে যাবেন। যে কোনো দেশের মন্ত্রীরা সবসময় চেষ্টা করে তাদের দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মিডিয়ার সামনে সব ঠিক হ্যায় বা আল ইজ ওয়েল বলে প্রমাণ করতে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ব্যাপারটা আর এই পর্যায়ে নেই। পাকিস্তানের গৃহমন্ত্রী মহসিন নাকভি প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের সিস্টেম পুরোপুরি কোল্যাপস বা ভেঙে পড়েছে। বাইরে থেকে মনে হতে পারে দেশটা কোনো মতে চলছে, কিন্তু ভেতর থেকে পাকিস্তানের ইকোনমি, মিডিল ক্লাসের জমানো টাকা সব প্রায় ধুলোয় মিশে গেছে। প্রশ্ন হলো, হঠাৎ করে মন্ত্রীর মুখে ককরোচ বা আরশোলা শব্দটা এলো কেন? আসলে সম্প্রতি ভারতে চাকরি ও পরীক্ষার দুর্নীতি নিয়ে তরুণদের মধ্যে যে ককরোচ জনতা পার্টির মতো একটা বড়সড় আন্দোলন শুরু হয়েছিল, সেটা সারা দুনিয়ায় খবর তৈরি করেছে। পাকিস্তানের অনেক তরুণও ইন্টারনেটে সেটা দেখে অনুপ্রাণিত হয়েছে। তারা বলছে, কাশ আমরাও আমাদের দেশে এরকম একটা প্রোটেস্ট করতে পারতাম। মহসিন নাকভি ঠিক এই জায়গাতেই ভয় পেয়েছেন। তিনি তার ভাইরাল ভিডিওতে স্পষ্ট বলেছেন, আমাদের তরুণদের জেনুইন সুযোগ দরকার। আপনি তাদের ইউথ বলুন বা আরশোলা বলুন, কিন্তু এই আরশোলা যদি একবার একজোট হয় তাহলে সব উপড়ে ফেলবে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন এই যে দেশের তরুণদের স্বয়ং মন্ত্রী আরশোলা বলে গালি দিচ্ছেন, তারা আসলে সরকারের কাছে এমন কি পাহাড় সমান দাবি করে বসেছে? তারা কি মন্ত্রীদের মতো বিলাসবহুল বাংলো চাইছে, নাকি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট চাইছে? উত্তরটা শুনলে আপনি হয়তো হাসবেন, নয়তো শিউরে উঠবেন। মন্ত্রী মহসিন নাকভি তার নিজের মুখেই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে পাকিস্তানের এই বিশাল যুব সমাজ শুধু এবং শুধুমাত্র একটা জিনিস চায়, মেরিট বা যোগ্যতার ভিত্তিতে চাকরি। ললিপপ নয়, আত্মসম্মান চায় জেনজি। পাকিস্তানের পলিটিশিয়ানরা এতদিন একটা নোংরা খেলায় মেতেছিল। ভোটের আগে ল্যাপটপ বিলি করা, ট্যাবলেট দেওয়া বা মাসে 3 থেকে 4 হাজার টাকার সরকারি ভাতা এবং স্টাইপেন্ডের লোভ দেখিয়ে তরুণদের মুখ বন্ধ রাখার চেষ্টা করেছে। কিন্তু আজকের ইন্টারনেট জেনারেটেড তরুণরা বলছে, আমাদের আপনাদের এই ভিখিরির মতো দেওয়া ট্যাবলেট বা 3 হাজার টাকা চাই না। আমরা খেটে খেতে রাজি আছি, আমাদের দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটান, কিন্তু সিস্টেমটা ফেয়ার করুন। তারা পরিষ্কার বলছে, কঠিন পরীক্ষা নিন, কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র যেন আগে থেকে ফাঁস না হয়ে যায়। ইন্টারভিউতে যেন কোনো জেনারেল ভাতিজা বা কোনো প্রভাবশালী নেতার ছেলে বিনা যোগ্যতায় চাকরি না পায়। তারা চাইছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন রিক্সাওয়ালা বা সাধারণ কৃষকের ছেলেও নিজের মেধার জোরে উপরে উঠতে পারে। দ্বিতীয় হলো সিস্টেমের ফেলিওর এবং এলিটদের ভয়। এখানেই একটা বিশাল প্রশ্ন উঠে আসে, যে সরকার নিউক্লিয়ার বোমা বানাতে পারে, তারা কি একটা ফেয়ার পরীক্ষা নিতে পারে না? না, তারা পারে না, কারণ পাকিস্তানের পুরো সিস্টেমটাই দাঁড়িয়েছে নেপোটিজম, দুর্নীতি আর সুপারিশের ওপর। যদি মেরিটের ভিত্তিতে চাকরি দেওয়া শুরু হয়, তাহলে তো ওই দুর্নীতিগ্রস্ত আমলা আর মন্ত্রীদের অযোগ্য আত্মীয় স্বজনরা রাস্তায় বসে পড়বে। আর ঠিক এই কারণেই পাকিস্তান সরকার সাধারণ তরুণদের এই বেসিক জিনিসটাও দিতে চরমভাবে ব্যর্থ। ভাবুন তো, একটা ছেলে বা মেয়ে যে রাত দিন এক করে পড়াশোনা করছে, সে যখন দেখে তার থেকে কম যোগ্যতা সম্পন্ন কেউ শুধু পাওয়ারফুল কানেকশন থাকার কারণে চাকরি পেয়ে যাচ্ছে, তখন তার মনের অবস্থা কেমন হয়? এই ফ্রাস্ট্রেশন বা হতাশাই আজ পাকিস্তানে বারুদের স্তূপে পরিণত হয়েছে। মন্ত্রীরা হাড়ে হাড়ে বুঝতে পারছেন এই 2 থেকে 4 হাজার টাকার ললিপপ দিয়ে আর আজকের প্রজন্মকে ভোলানো যাবে না। আর ঠিক এখানেই ঘনীভূত হচ্ছে সব থেকে বড় বিপদ। যখন একটা দেশের মেধাবী তরুণরা বুঝতে পারে যে এই সিস্টেমে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তখন তারা আর সিস্টেম মানতে চায় না, তারা সিস্টেম ভাঙতে চায়। সিস্টেমের প্রতি এই অবিশ্বাসী সেই মেগা প্রোটেস্টের জন্ম দেয়, যার ভয়ে আজ পাকিস্তানের মন্ত্রীরা কাঁপছেন। আপনাদের কি মনে হয়, আমাদের সাউথ এশিয়ান দেশগুলোতেও কি ঠিক একই রকম সুপারিশ কালচার বা দুর্নীতির রোগ এই যোগ্য তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে না? কমেন্ট সেকশনে আপনার সৎ মতামতটি লিখে জানান। এবার আসুন এমন একটা রূঢ় বাস্তবে যেটা পাকিস্তানের মিলিটারি আর পলিটিশিয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ডেটা এবং ডেমোগ্রাফিক বা জনসংখ্যার বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলে না। একটা দেশের জনসংখ্যা কিভাবে সেই দেশের ভবিষ্যৎ বা পতন নিশ্চিত করে, তার সব
থেকে পারফেক্ট এবং ভয়াবহ উদাহরণ হতে চলেছে আজকের পাকিস্তান। আপনি কি জানেন পাকিস্তানের সব থেকে বড় শক্তি আজ তাদের সব থেকে বড় বিপদে পরিণত হয়েছে? যে কোনো দেশের উন্নতির জন্য ইউথ পপুলেশন বা তরুণ প্রজন্মকে আশীর্বাদ হিসেবে ধরা হয়, কিন্তু পাকিস্তানের মানুষের গড় বয়সের ডেটা দেখলে আপনি শিউরে উঠবেন। যেখানে ভারতের মানুষের গড় বয়স ক্রমশ পরিণত হয়েছে 27 থেকে 28 বছরের আশেপাশে, সেখানে পাকিস্তানের এই গড় বয়স 23 থেকে 24 বছর। এর মানে কি? এর মানে হলো দেশটির অর্ধেকের বেশি জনসংখ্যাই হলো জেনজি, যাদের জন্ম 90-এর দশকের শেষ থেকে 2010-এর মধ্যে। লক্ষ লক্ষ টকবগে তরুণ, যাদের শরীরে রক্ত গরম, চোখে স্বপ্ন, কিন্তু পকেটে কানাকড়িও নেই। যখন এত বিশাল সংখ্যক 18 থেকে 30 বছর বয়সী তরুণের হাতে কোনো কাজ থাকে না, তখন তারা কি করে? তারা সিস্টেম ভাঙতে রাস্তায় নামে। একটু ভেবে দেখুন, পেটে চরম খিদে, অথচ হাতে রয়েছে গ্লোবাল দুনিয়ার সাথে যুক্ত একটা স্মার্টফোন। এই কম্বিনেশনটা কতটা ডেডলি হতে পারে জানেন? পাকিস্তানের এই জেনজি প্রজন্মের কাছে এখন ইন্টারনেট আছে, এবং পাকিস্তানের মন্ত্রীদের দুর্ভাগ্য যে তাদের ইন্টারনেট চীনের গ্রেট ফায়ারওয়ালের মতো পুরোপুরি রেস্ট্রিক্টেড বা সেন্সর্ড নয়। এই তরুণরা প্রতিনিয়ত ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা টুইটারে এবং ইউটিউব স্ক্রল করছে। তারা নিজেদের চোখেই দেখছে ভারতের আইটি সেক্টর কিভাবে বুম করছে, জাপানের মানুষ কতটা সুশৃঙ্খল জীবনযাপন করছে, ইউরোপের তরুণরা কতটা স্বাধীনতা ও সুবিধা ভোগ করছে। আর ঠিক পরের মুহূর্তেই তারা যখন ফোন থেকে মুখ তুলে নিজেদের বাস্তব জীবনের দিকে তাকাচ্ছে, তারা দেখছে ভাঙাচোরা রাস্তা, বিদ্যুতের অভাব, আকাশ ছোঁয়া দাম, আর IMF এর কাছে ভিক্ষা করা একটা দেউলিয়া সরকার। এই গ্লোবাল এক্সপোজারটাই তাদের মনের ভেতরে একটা ভিজুয়াল আগ্নেয়গিরি তৈরি করেছে। পাকিস্তানের আগের প্রজন্ম, অর্থাৎ এই তরুণদের বাবা কাকারা, একটা অদ্ভুত ভয়ের মধ্যে বেঁচেছেন। তারা মিলিটারির বুটজুতো আর পলিটিশিয়ানদের ফাঁকা বুলিকে ভয় পেতেন। তারা কোনোদিন সরকারের কাছে মৌলিক অধিকার বা জীবনের মান উন্নয়নের দাবি করবার সাহস পাননি। কিন্তু আজকের জেনজি, তারা এসব পরোয়া করে না। প্রথমবারের মতো পাকিস্তানের সাধারণ তরুণদের মুখে সিভিক সেন্স বা নাগরিক শিষ্টাচার এবং অধিকারের কথা শোনা যাচ্ছে। তারা এখন সরকারকে প্রশ্ন করছে, কেন আমরা মানুষের মতো বাঁচতে পারবো না? কেন আমাদের দেশের সিস্টেমটা এতটা পচা বা গলা হবে? তারা ভারতের কাশ্মীর ইস্যু বা অন্যান্য রাজনৈতিক প্রোপাগান্ডা দিয়ে আর ব্রেইন ওয়াশ হতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে আসল যুদ্ধটা দেশের ভেতরের সিস্টেমের বিরুদ্ধে। ঠিক এই জায়গাটাতেই পাকিস্তানের মন্ত্রীরা বুঝতে পারছেন যে ঘড়ির কাঁটা টিকটিক করছে, জেনজি টাইম বোমাটা ফাটলো বলে। আর যেদিন ফাটবে সেদিন পাকিস্তানের এই দুর্নীতিগ্রস্ত পুরনো সিস্টেমের একটা ইঁটও আস্ত থাকবে না। পাকিস্তানের সাধারণ মানুষ আজ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায়। ভারতের যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন 4 থেকে 5% এর আশেপাশে থাকে, পাকিস্তানে সেটা দীর্ঘদিন ধরে 11 থেকে 13%-এর ওপরে ঘোরাফেরা করছে। মিডল ক্লাসের জমানো টাকা পুরোপুরি উধাও হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাকিস্তানের ট্রান্সজেন্ডার বা রূপান্তরগামী সম্প্রদায়ও সম্প্রতি মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। তারা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে বলছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করি, আর তোমরা গিয়ে IMF এর কাছে ভিক্ষা করো। ভাবুন একবার, যে দেশে সেনাবাহিনী বা মিলিটারি যেমন আসিফ মুনির, এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না, সেখানে সাধারণ মানুষ এতটা মরিয়া হয়ে উঠেছে। ইমরান খানের গ্রেপ্তারের সময় আমরা দেখেছিলাম পাকিস্তানিরা কিভাবে রাস্তায় নেমেছিল, কিন্তু সেবার পাকিস্তানের মিলিটারি অত্যন্ত নির্মমভাবে সেই প্রোটেস্ট গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এবারের বিষয়টা আলাদা। এবারের লড়াইটা কোনো রাজনৈতিক নেতার জন্য নয়, এবারের লড়াইটা পেটের ভাতের জন্য, বেঁচে থাকবার জন্য। এই বিপুল সংখ্যক তরুণ জনসংখ্যা যদি একবার মিলিটারিদের ভয় ভেঙে রাস্তায় নেমে আসে, তাহলে তাদের রক্ষা কারোর পক্ষে সম্ভব হবে না। তারা সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, এমনকি পাওয়ারফুল আর্মিকেও উড়িয়ে ফেলবে। একটা অল আউট রেভলিউশন বা বিপ্লব আসতে পারে পাকিস্তানে। আর শুধু পাকিস্তান নয়, আগামী 10 থেকে 15 বছরে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই, যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই জেনজি ফ্যাক্টরটা সব থেকে বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে। 2029 সালের নির্বাচনে ভারত সহ আশেপাশের দেশগুলোতে এই তরুণ প্রজন্মই ঠিক করবে কারা ক্ষমতায় থাকবে আর কারা ডাস্টবিনে যাবে। পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টারের এই আরশোলা মন্তব্য আসলে কোনো গালি নয়, এটা তাদের অন্তরের গভীরতম ভয়। তারা বুঝতে পারছে যে সিস্টেমের দেওয়ালে ফাটল ধরেছে। বছরের পর বছর ধরে দুর্নীতি, ধার করে ঘি খাওয়া এবং দেশের যুব সমাজকে অন্ধকারে রাখার যে খেলা তারা খেলছে, তার মেয়াদ কিন্তু ফুরিয়ে এসেছে। তরুণদের দাবি খুব স্পষ্ট, আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দাও, না হলে আমরা সব ছিনিয়ে নেব।
পাকিস্তান কি পারবে এই ডেমোগ্রাফিক টাইম বোমা ফাটার আগে তাদের ইকোনমি বাঁচাতে? নাকি সত্যি সত্যি এই আটশোলারা এক হয়ে পাকিস্তানের পুরনো পচা গলা সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে নতুন কিছু গড়বে? ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই জিওপলিটিক্যাল মাস্টার ক্লাসটি দেখবার সুযোগ করে দিন। আর এরকমই ফ্যাক্ট বেসড অ্যানালাইটিক্যাল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে কিউরিয়াস। জয় হিন্দ, বন্দে মাতরম।